ওকে, আমরা শুরু করব আজকে হচ্ছে যে চ্যাপ্টার, এই ভেক্টর হচ্ছে যে আমাদের লাস্ট দুটো লেকচার আমাদের বাকি আছে। এই উইকে আমাদের দুটো লেকচার শেষ হয়ে যাবে, প্লাস ভেক্টরও শেষ হয়ে যাবে। ফাইনালি ভেক্টরটা প্রায় আমরা 11 ক্লাস ধরে পড়ছি, মানে পড়লাম। দেন আমরা ইভেন্চুয়ালি চলে যাব হচ্ছে গতিবিদ্যায়। সো আমাদের কোর্স যে টাইম লাইন আমরা ফিক্স করেছি তার মধ্যে ইনশাল্লাহ আরামে কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন, ভেক্টর ক্যালকুলাস আমাদের আজকে প্রথম লেকচারের অংশ। তো আমি এখানে বেশ কিছু জিনিসপত্র আগে থেকে লিখে রেখেছি যেন আপনাদের সুবিধা হয়। যেমন অন্তরীকরণ আসলে জিনিসটা কি। অন্তরীকরণ হচ্ছে 16শ শতাব্দীতে বা ইন 1600 সেঞ্চুরি আমরা আসলে মূলত অন্তরীকরণের আইডিয়াটাকে ফার্স্ট নিয়ে আসি। ম্যাথের বিভিন্ন ব্রাঞ্চেস আছে, যেমন জিওমেট্রি আছে, অ্যালজেব্রা আছে, বীজগণিত মানে প্রবাবিলিটি আছে। এই প্রত্যেকটার যে আমাদের শাখা আছে ম্যাথে, তাদের প্রত্যেকের বেশ কিছু কি আছে, কাজ আছে। যেমন জিওমেট্রি কি নিয়ে কাজ করে? জিওমেট্রি বা জ্যামিতি শেপস নিয়ে কাজ করে। অ্যালজেব্রা রিলেশন বা সম্পর্ক নিয়ে কাজ করে। প্রবাবিলিটি চান্সেস নিয়ে কাজ করে। ক্যালকুলাস কি নিয়ে কাজ করে? অলওয়েজ রিমেম্বার, ক্যালকুলাস রেট অফ চেঞ্জ নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? রেট অফ চেঞ্জ। ক্যালকুলাসের দুইটা বেসিক ব্রাঞ্চ, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, আর একটা ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। একটা আরেকটার অপোজিট মাথায় থাকবে ম্যাথামেটিক্যালি, নট লাইক ইন ফিজিক্যাল মিনিং, বাট একটা আরেকটার অপোজিট ম্যাথামেটিক্যালি। ক্লিয়ার? ওকে, এখন হ্যাঁ। ক্যালকুলাস আবিষ্কার কি করেছে? ক্যালকুলাস দুইজন ব্যক্তির আবিষ্কার। একটা হচ্ছে নিউটন, আর একটা হচ্ছে ভদ্রলোকের নাম লিবনিটস। এই নিউটন এবং লিবনিটস দুইজনেরই বলতে পারেন হচ্ছে যে সমান সমান হচ্ছে যে আমাদের কন্ট্রিবিউশন আছে আমাদের এই বর্তমানে যে আমরা ক্যালকুলাসটা দেখতে পাই তার ব্যাপারে। কিন্তু নিউটনের যেহেতু হচ্ছে একটু হ্যাডম বেশি ছিল, বা বলতে পারো যে একটু ওর পরিচিতি বেশি ছিল, তার সাথে সামহাও আমরা সবসময় এটা বলি যে আসলে নিউটন আবিষ্কার করেছে, বাট লিবনিটস সমসাময়িক সময়ে হচ্ছে যে আবিষ্কার করেছে। সমস্যা এক জায়গায় যে এই যে লিবনিটস এবং হচ্ছে যে নিউটন, তাদের দুইজনের কথা যখন আমরা চিন্তা করছি, এই দুইজনের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে লিবনিটস এবং নিউটন একসাথে আবিষ্কার করে নাই, তারা সেপারেট ভাবে আবিষ্কার করছে। তো এই জন্য অনেক সময় ক্রেডিট দেওয়ার সময় নিউটনকে দেওয়া হলো, লিবনিটসকে দেওয়া হয় না। ক্লিয়ার? ওকে, লিমিটে আসেন। তো আমাদের ক্যালকুলাসটার আমরা শুধু আমাদের মানে এই লেকচারে আমরা শুধুমাত্র অন্তরীকরণ সম্পর্কে জানবো, বাট আমাদের ক্যালকুলাসের বেসিক শুরু হয় লিমিটের আইডিয়া থেকে। লিমিটের আইডিয়া বোঝার জন্য আমাদেরকে আগে আরো একটা ফান্ডামেন্টাল আইডিয়া বুঝে আসতে হবে। আমরা এখানে দেখেন তিনটা কেস নিয়ে আলোচনা করছি, একটা 2/0, একটা 0/0, আর একটা 0/2। আমরা জানি 2/0 মানে হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। কারণ কি? আপনার কাছে দুইটা চকলেট আছে, বলা হয়েছে দুইটা চকলেট 0 মানুষের মধ্যে ভাগ করে দেন, এটা কি সম্ভব? যে এক্সিস্ট করে না তাকে চকলেট দিতে পারবেন? দিতে পারবেন না। তাহলে এটা হচ্ছে আনডিফাইন্ড ঘটনা। আর কাছে 0/0, সেটা হচ্ছে ইনডিটারমিনেন্ট বা অনির্ণেয়। অনির্ণেয় মানে কি? এখানে ইনফিনিটি ভ্যালু পসিবল বাট নট স্পেসিফিক, যে আসলে কোন ভ্যালুটা হবে। অনির্ণেয়ের একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে, বা যদি আমি আপনাকে একটা একটা ব্যাখ্যা দিতে চাই অনির্ণয়ের, মনে করেন আমরা জানি যে 5 × 0 = 0, তাহলে বলা যায় 0/0 = 5। আর গুণন করলে 6 × 0 = 0, বা বলা যায় 0/0 = 6। তো যখন আমরা খেয়াল করে দেখেন এরকম লিখছি, আমরা দেখতেই পাচ্ছি 0/0 মানে অনেক কিছুই হইতে পারে। এক্স্যাক্টলি কোনটা সেটা আসলে আমরা জানি না। এই যে আমরা এক্স্যাক্টলি জানি না যে আসলে 0/0টা কি হবে, এটাই মূলত হচ্ছে মূল সমস্যা। যদি আমরা জানতাম তাহলে আমাদের আর ঝামেলা ছিল না। বুঝতে পেরেছি? হ্যাঁ, 1600 সেঞ্চুরিটা কি বললেন? এটা কি আবিষ্কারের সাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আবিষ্কারের সাথে। আমরা আগাই তাহলে। ভাইয়া ক্যালকুলাসের এটা লিখবো না যে নিউটন আর উনি করছে, নাম কি জানি? লিবনিটস। লিবনিটস। হ্যাঁ, স্লাইডে যা যা আছে সবই লিখবেন। আপনারা তো সবসময় জানেন, স্লাইডে যা আছে সবই লিখবেন। এটা একটু তুলে নেই। হ্যাঁ তুলেন, ঠান্ডা মাথায় তুলেন, কোনো সমস্যা নেই। টেনশন নেই লেনে का। আস্তে ধীরে তুলেন, কোনো সমস্যা নেই। ভাইয়া ভেক্টর ভেক্টর নিয়ে যে এক্সামটা হওয়ার কথা সেটা কি হয়ে গেছে? ভেক্টরে না, ভেক্টর এক্সামে নিয়ে নেয়, ভেক্টর চ্যাপ্টারটা শেষ করে একবারে নিবে। পুরো আচ্ছা। চ্যাপ্টার উপর একবারে নিয়ে নিবে। আমি জানি আপনাদের কলেজগুলোতে অলরেডি ভেক্টরের উপর পরীক্ষা হইতেছে, এই জন্য আমি আপনাদের প্রেশার দিচ্ছি না। কারণ আমি এখন একটা মানে এক্সাম নিতে যাব, আপনারা পরে ঝামেলায় পড়ে যাবেন যে ভাইয়া পড়া হয় নাই, এখন ভাইয়া পরীক্ষা চলে,
এই এক্সকিউজ যেন না দিতে পারেন, এর জন্য হচ্ছে যে আমি একটু সুযোগ খুঁজতেছি যে কোন সময় দিলে আপনারা এক্সকিউজ দিতে পারবেন না। সবাই এতটুকু ডান? ওকে, সবাই এতটুকু ডান। ভাইয়া লিবনিটজ কি LEI দিছেন? এল ই আই, হ্যাঁ, LEI। ভাই এটা কি লিখেছেন? ইনডিটি আর ইনডিটারমিনেন্ট, ইনডিটারমিনেন্ট। ভাই ইরে মনে হইতেছে। ছোট করে লিখছি তো এই জন্য, ইনডিটারমিনেন্ট বা অনির্ণেয়। সবার ডান? অনির্ণেয় পার্টটুকু সবাই লিখেছেন? জি ভাইয়া লিখেছি। ঠিক আছে, তাহলে আমাদের যদি এতটুকু হয়েছে আমরা পরেরটাতে আগাই। ওকে, তাহলে এখন আমরা বুঝবো যে আমাদের এই আনডিফাইন্ড আইডিয়াটা আমরা অলরেডি বুঝাইছি যে আনডিফাইন্ড কি, ইনডিটারমিনেন্ট কি। তারপর আমি আরেকটা ক্লাসিক এক্সাম্পল এখানে দিয়েছি। মনে করেন যদি আমি লিখি 2/0, হোয়াট ডাজ ইট মিন? এটা আনডিফাইন্ড কেন? কারণ আমি যদি 2/0 ইকুয়াল লিখি এক্স, তাহলে দেখেন এটার মানে হচ্ছে যে আমার এক্স এর সাথে জিরোকে গুণ করলে 2 আসবে। এর মানে হচ্ছে এমন কোন একটা ভ্যালু যাকে জিরোর সাথে গুণ করলে 2 আসবে, এরকম কোনো ভ্যালু এক্সিস্ট করে? এক্সিস্টই করে না। দ্যাটস এটা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত আরো কিছু এক্সাম্পল আছে, যেমন রুটের নিচে যদি মাইনাস দেন তাহলে সেটা কি হবে? পসিবল না। তাহলে এটা আবার অসংজ্ঞায়িত, রিয়েল নাম্বার লাইনে আনডিফাইন্ড। আবার যদি লগের মধ্যে মাইনাস দেন তাহলে সেটাও আনডিফাইন্ড, সেটা সম্ভব না। তাহলে এগুলো হচ্ছে আমাদের আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত ভ্যালুর এক্সাম্পল। কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমাদের এখন জানা দরকার অনির্ণেয় বা ইনডিটারমিনেন্টের আইডিয়া। ম্যাথে ইন টোটাল 7টা অনির্ণেয় ফর্ম আছে। কয়টা অনির্ণেয় ফর্ম আছে? 7টা। প্রথমটা 0/0। আমরা 0/0 ব্যাখ্যাটা একটু আগে দেখে আসছি, সেটা তোলা দরকার নাই। আর এই 7টা অনির্ণেয় ফর্ম আমাদেরকে জানতে হবে। 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এগুলোর প্রত্যেকটার অর্থ কি? এর অর্থ হচ্ছে এই মানগুলো এক্সিস্ট করে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা সেটা আমরা জানি না। এক্সিস্ট করে সেটা আমরা জানি, বাট এক্স্যাক্টলি কোনটা সেটা জানি না। সো আমরা কেন অনির্ণয় নিয়ে পড়াশোনা করছিলাম এতক্ষণ? বিকজ লিমিটের কাজই হচ্ছে অনির্ণীয় মান নির্ণয় করা, ফাইন্ডস দি ইনডিটারমিনেন্ট ভ্যালু। যেই মানটা আমরা বের করতে পারছিলাম না, যে মানটাকে আমরা বলছি অনির্ণীয়। অনির্ণীয় মানে কি? ইট ক্যান নট বি ডিফাইন্ড বাট ইট ক্যান নট বি ডিটারমাইন্ড। আমরা সেই মানটা বের করে দেখাচ্ছি। ক্লিয়ার? ভাই ইন্টিগ্রেশন মানে কি বলেছিলেন? জি ভাই, আরেকবার বলো। ইন্টিগ্রেশনের বাংলা অর্থ জানি কি? যোগজীকরণ, যোগজীকরণ। আপনাদের ভাইয়া বাংলা লেখা লাগবে না, আপনারা ইংলিশেই লিখবেন 2 দিন পরে, সমস্যা নাই। যোগজীকরণ। সবার এতগুলো ডান হয়েছে? ভাই হালকা একটু হোল্ড করেন, হয়ে যাবে। হ্যাঁ, শিওর শিওর, আমি নাম কি আস্তে ধীরেই লিখছি, কোনো সমস্যা নেই। ভাইয়া রিয়েল নাম্বার লাইনে বলতে বাস্তব সংখ্যার ক্ষেত্রে অসংজ্ঞায়িত, তাই না? √/-টা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আবার কমপ্লেক্স নাম্বার আপনারা পড়েছেন, কমপ্লেক্স নাম্বারে পসিবল হয়। যদি আপনার কমপ্লেক্স নাম্বার পড়ে থাকেন, আমি জানি না এখনো পড়ছেন কিনা, পড়ার কথা না, তাহলে হচ্ছে যে এই জায়গায়। সবার ডান? ভাই ওইটা কি দিছেন? VI ইনফিনিটির
আরেকবার বলেন কোনটা? ওই এটা ভিআই 6 নাম্বার। ভিআই, হ্যাঁ মানে ভিআই মানে 6 নাম্বার, ইনফিনিটি টু দ্য পাওয়ার 0। ও ওকে। সবাই লেখা হইলে বললেন, আমরা তাহলে আগাবো। ভাইয়া ভাইয়া ইনফিনিটির উপর জিরো থাকলে কি হয়? এটা জিরো হয়? আরেকবার বলেন। ইনফিনিটির উপর জিরো থাকলে কি হয় মানে সেটা তো ঘাতে? সেটা তো ইনডিটারমিনেন্ট। আমি কি বললাম এতক্ষণ ধরে, ম্যাথে 7টা ইনডিটারমিনেন্ট ফর্ম আছে, এই হুম 7টাতে আমরা অনির্ণীয় মান পাই, মানে হচ্ছে মান এক্সিস্ট করে বাট এক্স্যাক্টলি সেটা আমরা জানি না। ও ভাইয়া যেতে পারে না মনে হচ্ছে। ডান ভাইয়া। আসলে আমরা আগাই তাহলে। ওকে, আমাদের এতটুকু ডান। পরেরটা দেখেন, পরেরটায় আমাকে বলা হয়েছে এখন আমরা লিমিটের ব্যাখ্যাটা একটু ভালোভাবে বুঝবো। এই জায়গাটা খুব মজার, এটা এবং এটা আমার পড়াতে খুব মজা লাগে অ্যাকচুয়ালি, আমি জানি না আপনাদের পড়তে মজা লাগবে কিনা। সাপোজ এইখানে এটা একটা গ্রাফ, আমরা যত ধরনের ম্যাথের গ্রাফ করি, হ্যাঁ ম্যাথের গ্রাফের ক্ষেত্রে একটু হচ্ছে যে কাহিনীটা দেখেন কি হয়। ম্যাথের গ্রাফের ক্ষেত্রে এটা যদি আমাদের গ্রাফ হয়, এই গ্রাফে এটা হচ্ছে আমাদের গ্রাফের ইকুয়েশন। আমরা জানি যে প্রত্যেকটা গ্রাফের একটা ইকুয়েশন থাকে, তাই না? তো এই গ্রাফের এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটার মধ্যে আমরা মনে করেন এই পয়েন্টে 0 পয়েন্ট, এটা কি 0,0 পয়েন্ট, আমরা 0,0 পয়েন্টে বসাইলাম এটা। এখন আমাকে বলেন তো 0 বসাইলে আসলে কি আসবে? ভাইয়া 0 আপনার কথা কেটে যাচ্ছে না। আমি আরেকবার বলছি, এই পয়েন্টে আমরা বের করতে যাচ্ছি ওয়াই এর মান কত। এটা একটা গ্রাফের ইকুয়েশন দেওয়া আছে। তো এই পয়েন্টে তো আমরা জানি 0 এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু যখন 0 আমরা বসাইলাম, তখন ওয়াই এর মান কি পাওয়া যাচ্ছে নাকি ওয়াই এর মান 0/0 চলে আসতেছে? দেখেন তো, 0/0 চলে আসতেছে না? 0/0 চলে আসছে। 0/0 আসা মানে কি? এটা ইনডিটারমিনেন্ট ভ্যালু। হ্যাঁ এর মানে হচ্ছে একটা মান এক্সিস্ট করে বাট আমরা জানি না এক্স্যাক্টলি কোনটা, রাইট? রাইট, একটা মান মিসিং হ্যাঁ আছে। সো যদি একটা ফাংশনে কোনো মান মিসিং না থাকে কোনো একটা গ্রাফে, তাহলে সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস ফাংশন। আর যদি আমাদের কোনো একটা হচ্ছে যে ভ্যালু মিসিং থাকে, তাহলে সেটাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস ফাংশন। এখন এখানে হচ্ছে যে আসল কাহিনী, কাহিনীটা হচ্ছে আমাদের এই ডিসকন্টিনিউয়াস ফাংশনে আমরা চাচ্ছি মিসিং ভ্যালুগুলো বের করার জন্য। মানে আমরা দেখলাম এই ফাংশনে আমরা ওয়াই এর মানটা পাচ্ছি না। লিমিটের কাজ হচ্ছে এই যে ভ্যালুটা মিসিং আছে, সেই মিসিং ভ্যালুটাকে গেস করে বের করা যে কোন ভ্যালুটা হচ্ছে যে মিসিং। ঠিক আছে? আচ্ছা ভাই, আমরা তো এই বিন্দু ভাইয়া একটা মূল কথা বিন্দু বলবো? থেকে আমরা জানি না যে y = 0। মূল বিন্দু অনুযায়ী তো y = 0 তো, তাই না? যদি আমরা না, মূল বিন্দু এটা তো আমি তোমাকে এখানে দেখাই দিছি বলে, বাট ইন রিয়ালিটি অথবা ফাংশনটা এরকম আমি জানি না। ইন রিয়ালিটি অথবা ফাংশনটা এরকম আমি জানি না, এটা তো আমি তোমাকে দেখাই ভাইয়া দিছি। একটা কথা বলবো, আপনার কথা হ্যাঁ কেটে বলেন। যাচ্ছে। কথা কেটে যাচ্ছে? কথা আপনার কি কথা সবার কেটে যাচ্ছে ভাইয়া। সবার জন্যই কেটে যাচ্ছে না খালি আপনি শুনতে পাচ্ছেন না? ওর জন্য হ্যাঁ, I guess। মাঝে মাঝে আমি তো একটু করতে শুনতেছি। যাচ্ছে। মাঝে মাঝে করতেছে, যেমন আমি মাঝখানে কিছু লাইন মিস করছি। আচ্ছা, আমারও নেটের সমস্যা ছিল, আপনারও ছিল। ঠিক আছে, আমি আবার বুঝাই দিচ্ছি। এটা আমাদের একটা ফাংশন, একটা গ্রাফ। এই গ্রাফের ফাংশন হচ্ছে এইটা। আমরা জানি প্রত্যেকটা গ্রাফের একটা ইকুয়েশন থাকে, যেমন y = mx, এটার ইকুয়েশন এরকম। ঠিক একইভাবে এটা হচ্ছে এই গ্রাফের ইকুয়েশন। এই গ্রাফে আমরা যদি এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে দেখতে পাচ্ছি 0/0 চলে আসে ওয়াই এর মান। এর মানে ওয়াই এর মানটা ইনডিটারমিনেন্ট চলে আসে। তো আমাদেরকে বলা হইলো যে ওয়াই এর মান যদি ইনডিটারমিনেন্ট চলে আসে, এর মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে এই ফাংশনে কোন একটা ভ্যালু মিসিং, অর্থাৎ হয়তো ফাংশনটা এরকম করে যাচ্ছিল, কিন্তু এখানে এই একটা ভ্যালু ওর নাই, এই ভ্যালুটাতে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তো ফাংশন দুই প্রকার, একটা হচ্ছে কন্টিনিউয়াস যেখানে কোনো মিসিং ভ্যালু নাই, আর একটা হচ্ছে যেখানে মিসিং ভ্যালু আছে, তাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস ফাংশন।
দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা একটা ভ্যালু পাচ্ছি না। তাহলে আমরা এখন জানতে চাচ্ছি যে আসলে কোন ভ্যালুটা মিসিং। এক্স এর জন্য আমরা কোন ভ্যালুটা আসলে পাচ্ছি না, এখানে জিরো। আমরা যদি বলি এখানে একটা ভ্যালু মিসিং আছে, তাহলে এই পয়েন্টটা আসলে কোন পয়েন্ট আমরা সেটা বের করতে চাই। তো তখন আমরা কি করবো, এই মিসিং ভ্যালুটা আমরা বের করতে যাচ্ছি, তথা আমরা ইনডিটারমিনেন্ট ভ্যালুটার মানটাকে একটু বের করতে চাচ্ছি। তখন আমরা কি করলাম যে আচ্ছা ঠিক আছে, লেটস ডু ওয়ান থিং। আমরা জানি যে এক্স এর ভ্যালু জিরো হলে ওয়াইটা ইনডিটারমিনেন্ট, বাট এক্স এর ভ্যালু যদি 0.00001 হয়, তাহলে তো ওয়াই এর ভ্যালু ইনডিটারমিনেন্ট না। তাহলে তো ওয়াই এর অবশ্যই কোনো না কোনো ভ্যালু পাওয়া যাবে। তো আমরা কি করবো, এক্স এর ভ্যালু এখন 0.0001 এরকম কিছু একটা বসাবো। বসাইলে আমরা ওয়াই এর একটা মান পাবো। এখন চিন্তা করে দেখো, এটা তুমি এরকম এক্স এর জিরো থেকে একটু প্লাসের দিকেও বসাইতে পারো, যেটাকে আমরা বলি রাইট লিমিট। তুমি একটু মাইনাসের দিকেও বসাইতে পারো, যেটাকে আমরা বলি লেফট লিমিট। তুমি যে কোনো একটা বসাইলেই হবে। বাট এই দুইটা বসানোর পরে তুমি দেখতে পাচ্ছ যে ওয়াই এর মান এমন কিছু একটা আসতেছে যেটা কাছাকাছি হয়তো বা জিরোর। তখন তুমি প্রেডিক্ট করতে পারো যে আচ্ছা ঠিক আছে, যদি এক্স এর মান এটা হওয়ার কারণে ওয়াই এর মান এরকম হয়, তাহলে মোস্ট প্রবাবলি আসলে আমাদের এক্স এর মান জিরো বসালে আমরা ওয়াই এর মান জিরোই পাইতাম। এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের জিরো ভ্যালুটা তথা 0,0 এই ভ্যালুটাই হয়তো বা ভাইয়া মিসিং। কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু মনে করেন জিরো, সেই জায়গায় আমাদের ওয়াই এর ভ্যালুটা ইনডিটারমিনেন্ট। এক্স এর ভ্যালু যদি 0.00001 হয়, অর্থাৎ আমরা দেখলাম যে এখানে তো জিরো হয়, তাহলে আমরা একটু ডান মানে আর একটু ডান পাশে কোনো একটা ভ্যালু নিলাম, যে ভ্যালুতে আসলে আমরা ওয়াই এর মানটা পাবো। সেখানে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম এত। কম্পেয়ার টু দ্যাট আমি চাইলে বাম দিকেও কোনো একটা ভ্যালু বসাতে পারি, সেটাকে আমি বলবো লেফট লিমিট। তখন আমি এক্স এর ভ্যালু এরকম বাম দিকে কিছু একটা বসাইলে আমি ওয়াই এর এরকম একটা মাইনাস ভ্যালু পাচ্ছি। খেয়াল করে দেখতে পেলাম যে এক্স এর আমি যদি যেই ভ্যালুটাতে আমরা ডিসকন্টিনিউয়াস মান পাই, তার আশেপাশে কিছু একটা মান বসাইলে আমি কিছু একটা ভ্যালু পাচ্ছি ওয়াই এর। সেখান থেকে আমি প্রেডিক্ট করতে পারি যে আচ্ছা মোস্ট প্রবাবলি এক্স এর মান জিরো বসাইলে আমি ওয়াই এর মান জিরো পাইতাম, কিন্তু সেই জিরোটা মিসিং আছে। এর মানে হচ্ছে এই ফাংশনে আসলে কোন ভ্যালুটা মিসিং, 0,0 ভ্যালুটা মিসিং। আমরা এইভাবে বুঝতে পারলাম। ক্লিয়ার? এটা আমাদের লিমিটের কাজ। তাহলে লিমিট কি করে, ইনডিটারমিনেন্ট ভ্যালুর কাছাকাছি কোন একটা মান নির্ণয় করে এবং সেখান থেকে মিসিং ভ্যালুকে প্রেডিক্ট করে। লিমিট ইজ আ টুল টু ফাইন্ড দ্য অ্যাডজাসেন্ট ভ্যালু অফ এনি গিভেন পয়েন্ট। বুঝতে পেরেছি? কারো কি কনফিউশন আছে এখন যে লিমিটের কাজটা কি এক্স্যাক্টলি? আচ্ছা তাহলে সবাই বুঝতে পারছেন। আমি কি পরের স্লাইডে যাবো না সবার তোলা শেষ? সবার তোলা শেষ? একটু বাকি আছে। আচ্ছা আচ্ছা, তুলেন, সমস্যা নেই। ভাইয়া এখানে মেইনলি প্রেডিক্ট করা হয়েছে তাই না, এটা এক্স্যাক্টলি নির্ণয় করা হয়নি যেহেতু এটা ইনডিটারমিনেট। এখানে মেইনলি প্রেডিক্ট করা হয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি প্রেডিক্ট করা হয়েছে, প্রেডিক্ট থেকে বোঝা যাচ্ছে আর কি। ভাইয়া লিমিট কি কেবল অনির্ণয়ের ক্ষেত্রে হয় নাকি অসংজ্ঞায়িতর ক্ষেত্রেও হয়? শুধু অনির্ণয়ের ক্ষেত্রে হয়, অসংজ্ঞায়িত তো এটা এক্সিস্টই করে না, ওটা মানটা তো সম্ভবই না। অনির্ণয় হচ্ছে মিসিং ভ্যালু, এটা হবে বাট কোনটা আমি জানি না। ভাইয়া ডান। ওকে নাইস। ওকে আমরা তাহলে আগে এখন আসেন অন্তরীকরণে চলে আসি। আমরা লিমিট বুঝছি, আমরা অন্তরীকরণও বুঝবো।
অন্তরীকরণ হচ্ছে লিমিট ব্যবহার করে আমরা অন্তরীকরণ করি, এই জন্য আমরা লিমিটকে মানে নিয়ে আসছি যে আসলে লিমিট জিনিসটা কি। লিমিট একটা টুল যেটা দিয়ে আমরা অন্তরীকরণ করতে সাহায্য করি। তো আমরা বারবার বলছি যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ, বাট হোয়াট ডাজ ইট মিন? মনে করেন আমাদের কাছে এরকম একটা টি ভার্সেস ভি গ্রাফ আছে। একটা টি ভার্সেস ভি যদি গ্রাফ থাকে, আমাদের এইখানে আমরা যদি এরকম একটা মানে স্ট্রেট লাইন ড্র করি, এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের এই লাইনটাতে আমরা যদি যে কোনো মুহূর্তে ঢাল নির্ণয় করি, কি নির্ণয় করব? ঢাল বা স্লোপ। তাহলে ঢালটা কত হবে? আমরা ঢাল মানে জানি এম ইজ ইকাল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। অর্থাৎ আমাদের এটা যদি আমরা হচ্ছে এরকম একটা ঢালের কথা চিন্তা করি, আমরা যদি একটা লম্ব টানি, তাহলে এখানে ওয়াই এর পরিবর্তন বাই হচ্ছে এক্স এর পরিবর্তন। তাহলে ওয়াই এর এক্স এর পরিবর্তনে কি আসবে? ঢাল আসবে। এই ঢালটা অলওয়েজ কি হইতে হবে? আমরা বলছি ঢালটা অলওয়েজ কি হওয়া উচিত? সমান হওয়া উচিত। যদি ঢাল অলওয়েজ সমান হয়, এর মানে কি? এখানে প্রত্যেক মুহূর্তে আমাদের বেগের পরিবর্তনটা সেম আছে। আমরা বলেছিলাম, আরেকটু সিম্পল ভাবে যদি ব্যাখ্যা করি, যখন আমরা 9-10-এ পড়েছি আমরা বলেছি ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। এটা একটা সরল রেখার গ্রাফ। এই সরল রেখায় আমাদের ঢালের পরিচয় হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অঙ্কিত কোণের ট্যানজেন্ট, বা আমরা হচ্ছে যে ট্যানজেন্ট অফ দি অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এইটা হচ্ছে আমাদের ঢাল। বাট ঢালের অ্যাকচুয়াল মিনিং কি? ঢালের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। ঢালের অ্যাকচুয়াল মিনিং কি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, বা চেঞ্জ অফ ওয়াই ইন উইথ রেসপেক্ট টু এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা আমরা পড়ে আসছি 9-10-এ। তাহলে আমরা বলতে পারি ট্যান থেটা ইজ ইকাল টু, আমরা ফর্মুলা জানি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, বা ডেল ওয়াই বাই ডেল এক্স। খেয়াল করে দেখো, এই যদি একটা স্ট্রেট লাইন হয়, একটা স্ট্রেট লাইনের বৈশিষ্ট্যই হচ্ছে প্রত্যেক বিন্দুতে ঢাল সমান। তো প্রত্যেক বিন্দুতে যদি ঢাল সমান হয়, এই সরল রেখায় বা এই চিত্রের ক্ষেত্রে ঢাল আসলে কি বা স্লোপ আসলে কি? এম ইজ ইকাল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। বা আরো সুন্দর করে বললে ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান, অর্থাৎ ডেল ভি বাই ডেল টি। আমরা জানি বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে, বা চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম আসলে কি বোঝায়? ত্বরণ বোঝায় না? তাহলে ভি ভার্সেস টি আসলে এই গ্রাফটার মধ্যে আমাদের ঢাল বা স্লোপ কি বোঝাচ্ছে? বেগ পরিবর্তনের হারকে বোঝাচ্ছে। বা আরো সহজ ভাষায় বললে বেগের পরিবর্তন কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি ভাইয়া, বুঝছি। ওকে আমরা আগাই। 1 মিনিট ভাই, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। তুলেন তুলেন, সমস্যা নেই, ঠান্ডা মাথায় তুলেন। সবার ডান বাচ্চারা? ওকে আমরা আগাইলাম। পরেরটাতে আসি। এইবার হচ্ছে যে আসল খেলা। এই গ্রাফ আমি যখন কলেজে ছিলাম তখন যে কতবার আমার স্যার আমাকে পড়াইছে তার কোনো শেষ নাই। আমার একজন নাম কি, আমাদের হচ্ছে যে কোচিং এ পড়াইতো জওহরলাল স্যার।
উনি হচ্ছে যে আসলে আমাকে সবকিছু মানে এগুলা যে 100 বার হচ্ছে যে আমাকে নামকে বুঝাইছে। সমস্যা নেই। ভাই এটা কেমনে আঁকবো এখন বলেন, ওকে। আঁকবো কিভাবে এটা? হ্যাঁ বুঝাচ্ছি, আমি এটা একই দেখাবো, সমস্যা নেই। তো মনে করেন আমাদের এটা হচ্ছে একটা গ্রাফ, ভি ভার্সেস টি। এটা হচ্ছে আমাদের এবার গ্রাফের কি, এবার আমাদের গ্রাফটা একটু আগে গ্রাফটা ছিল স্ট্রেট লাইন, এবার কিন্তু গ্রাফটা কি একটু হচ্ছে যে আমাদের বাঁকা। তো এই গ্রাফটা এই বরাবর একটা আমি লম্ব টানলাম, দেন গ্রাফটার এই বরাবর একটা লম্ব টানলাম, মানে একটু ব্যাপারটা বুঝাই এখানে কি হচ্ছে। আমরা যদি বক্ররেখায় কখনো ঢাল বের করতে যাই বা স্লোপ বের করতে চাই ইন আ কার্ভ লাইন, আমাদেরকে স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করতে হয়। কি করতে হয়? স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করতে হয়। তো স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করলে আমরা কি পাই? আমরা তাহলে ওই মুহূর্তের পরিবর্তন বের করতে পারি, বা ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ বের করি। ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জটা আমরা বের করতে পারি, ঠিক আছে? আমরা ওই মুহূর্তের পরিবর্তন বা ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জটা বের করতে পারি। তো বক্ররেখার যখন আমরা ঢাল বের করতে চাচ্ছি, আমরা ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জটা বের করতে চাচ্ছি। এখন আমরা দেখলাম যে আমি যদি এখন, কারণ বুঝা যাচ্ছে এখানে তো ঢাল সমান না, প্রত্যেক মুহূর্তে ঢাল তো ডিফারেন্ট, ঢাল ডিফারেন্ট বা স্লোপ ডিফারেন্ট বলেই তো এটা এরকম ভাবে যাচ্ছে না, স্ট্রেট লাইন যেত। এভাবে যাওয়া মানে হচ্ছে আমাদের এখানে প্রত্যেক মুহূর্তে স্লোপটা চেঞ্জ হচ্ছে, তথা এটা সমতরণ না বা ইউনিফর্ম এক্সিলারেশন না, এখানে প্রত্যেক মুহূর্তে এক্সিলারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কি করলাম, আমরা এখানে একটা লম্ব টান মানে স্পর্শক টানলাম, এখানে একটা স্পর্শক টানলাম বা ট্যানজেন্ট টানলাম, এখানে একটা ট্যানজেন্ট টানলাম। টানার পরে আমরা ভিন্ন ভিন্ন হচ্ছে যে অ্যাঙ্গেল পাইলাম। পাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ট্যান থিটা এ, ট্যান থিটা বি, ট্যান থিটা সি, আমরা তিনটা ট্যান হচ্ছে যে নিলাম ট্যানজেন্ট। এরাই কি আমাদের ঢাল? এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এটা ঢাল বা হচ্ছে যে স্লোপ। তাহলে এখানে আমাদের প্রত্যেকটা স্লোপ যদি ডিফারেন্ট হয়, তার মানে কি প্রত্যেক মুহূর্তে আমাদের এ গুলো বা এক্সেলারেশন গুলো আলাদা আলাদা। এখন তো গ্যাঞ্জাম হয়ে গেছে। একটু আগে আমাদের যখন স্লোপ সমান ছিল তখন আমাদের রেট অফ চেঞ্জ বের করতে প্রবলেম হয় নাই, কিন্তু এখন যখন স্লোপ আলাদা তখন আমাদের রেট অফ চেঞ্জ বের করতে ব্যাপক প্যারা হচ্ছে। কারণ আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আলাদা আলাদা স্পর্শক একে কি রেট অফ চেঞ্জ বের করতে হচ্ছে বা পরিবর্তনের হার বের করতে হচ্ছে। আমরা এর জন্য এখন একটা ট্রিকি জিনিস করতে চাচ্ছি, আমরা একটা ইকুয়েশন বানাইতে চাই। যে আচ্ছা ভাই, আমি তো প্রত্যেক মুহূর্তে এরকম স্পর্শক আঁকতে পারবো না, ট্যানজেন্ট আঁকতে পারবো না, আমি একটা ইকুয়েশন বানাবো। যে ইকুয়েশনে আমি যদি কোন একটা পয়েন্ট ইনপুট দেই, অটোমেটিক্যালি ওই পয়েন্টের ঢালটা বের হয়ে যাবে, বা অটোমেটিক্যালি ওই পয়েন্টের স্লোপটা আমি পেয়ে যাব। তো এইখানে আমাদের উদ্দেশ্য বা গোল হচ্ছে ফাইন্ডিং এন ইকুয়েশন দ্যাট উইল প্রোভাইড এক্সিলারেশন ফর এনি গিভেন টাইম। যে কোনো একটা মুহূর্তের জন্য এখন আমরা সুন্দর করে হচ্ছে যে একটা ইকুয়েশন বের করতে চাই, যেটাতে আমরা সরাসরি যে কোনো মুহূর্তের ত্বরণ পেয়ে যাব। বুঝতে পেরেছি? সবাই কি বুঝলাম? তুলে ফেলান তো সুন্দর করে। ভাই চিত্রটা মানে একটু কিভাবে আঁকবো এটা বুঝতেছি। না, জাস্ট এরকম একটা গ্রাফ ড্র করো, ড্র করার পর তিনটা পয়েন্ট নাও, স্পর্শক আঁকো, শেষ। বুঝতে পারছি? এই সবার হয়েছে বাচ্চারা? ভাইয়া উদ্দেশ্যটা লিখে নিচ্ছি। হ্যাঁ লেখেন লেখেন, ঠান্ডা মাথায় লেখেন, সব কোনো সমস্যা নেই।
আগাই আমরা তাহলে বাচ্চারা। জি ভাইয়া। আগান ভাইয়া। আচ্ছা, আমরা আগাইলাম। তাহলে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে বক্রতার এই যে আমরা জিনিসগুলো বের করলাম, আসলে ঢাল টাল কিভাবে বের করা যায়। তো আমরা এখানে ঢালটা বের করতে পারবো এইভাবে, দেখেন খেয়াল করে। দেখেন এই জায়গায় কি হয়েছে। ফার্স্ট অফ অল আমরা দেখলাম বক্ররেখার ঢাল নির্ণয় করা সম্ভব কিনা। কোথায় গেল মা? ও হ্যাঁ, এই জায়গায় ছিলাম, সরি। তো আমরা গোলটা বুঝলাম। গোলটা বুঝার পরে এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা বলেছি যে আমরা এখন একটা, ও মা একই জিনিস রিপিট হলো কেন? আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, আমি বুঝাই দিচ্ছি। তো আমরা যেটা বললাম যে আমাদের এখন এই জায়গা থেকে আমরা চাচ্ছি যে একটা গোল সেট করতে, যে আমরা এখন গোলটাকে কিভাবে আমরা অ্যাচিভ করতে পারবো। এই যে আমরা গোলটাকে অ্যাচিভ করতে চাচ্ছি, এই জায়গায় হচ্ছে আমাদের এখন পরবর্তী কাহিনী। আসেন আমরা এটাকে বোঝার চেষ্টা করি। আমি এটাকে একটু সরাই দিই, সেটা লাগবে না, ট্রাশ ক্যানে পাঠাই, আর আমরা এই জায়গায় একটা নতুন স্লাইড দিই। তো এই জায়গায় আমরা এখন বোঝার চেষ্টা করব যে কিভাবে তাহলে আমরা এই সিচুয়েশনটাকে নিয়ে কাজ করতে পারি। তো এখানে একটা খুবই মজার কাহিনী সেটা করা হয়। নিউটন ভাই কি করলো, নিউটন ভাই তো অনেক চালাক। নিউটন ভাই বললো আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা তো এখন ইকুয়েশন বের করতে চাই, কিন্তু আমরা তো দেখতে পেলাম যে ইকুয়েশন বের করা তো অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। লেটস ডু ওয়ান থিং। আমি এই জায়গায় আগে একটা গ্রাফটাকে নিয়ে নিই। এই আমাদের গ্রাফ। এখন এই গ্রাফে আমি হচ্ছে দেখলাম আমি দুইটা পয়েন্ট নিলাম, মনে করো সাপোজ আমি একটা পয়েন্ট নিলাম। তো আমি এই পয়েন্টটার এই পয়েন্ট, আমি দুইটা পয়েন্টে দুইটা স্পর্শক আঁকলাম। এটা একটা স্পর্শক, এটা আলাদা একটা স্পর্শক। আমরা আবার একটা স্পর্শক ড্র করলাম। ভাইয়া ঠিক আর আছে, কয়টা ইউজ করবেন? শেষ শেষ। দেখো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের আহ এটা একটা গেল, সরি এটা বি পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। উদ্দেশ্য কি তোমাকে এগুলো দেখানোর? উদ্দেশ্য হচ্ছে দেখো, আমরা যদি স্পর্শকের গুলো দেখি, যত আমরা কাছাকাছি যাচ্ছি, দেখো এই স্পর্শকটা অনেক ডিফারেন্ট না ফ্রম দিস। যত আমরা কাছাকাছি যাচ্ছি তত আমাদের স্পর্শক গুলো কি একই টাইপের হয়ে যাচ্ছে না? আচ্ছা, কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন এই কাছাকাছি হলে সুবিধাটা কোন জায়গায়? আমরা দেখতে পাচ্ছি খুব কাছাকাছি, খুব কাছাকাছি দুটি বিন্দুর স্লোপ বা ঢাল নিলে, স্লোপ বা ঢাল নিলে একই ধরনের মান পাওয়া যায়। কি পাওয়া যায়? একই ধরনের মান পাওয়া যায়, অথবা we get similar value for two tangents, for two adjacent tangents. ঠিক আছে? এখন এই জায়গায় যদি সেটাই হয়, একটা ঝামেলা আবার আছে। তাহলে আমরা যদি বলি এ আর বি, এই দুইটা পয়েন্টে যে আমরা দুইটা ট্যানজেন্ট ড্র করলাম, এই দুইটা ট্যানজেন্টকে আমরা কি একই ট্যানজেন্ট বলতে পারি না? একই স্পর্শক বলা যায়, রাইট নাকি রং? রাইট। কিভাবে ভাইয়া একই স্পর্শক কেন? মানে যত কাছাকাছি নিবা তত কি তাদের মধ্যকার অ্যাঙ্গেল গুলো একই হইতে থাকবে না? মানে দেখো যত কাছাকাছি নিচ্ছি তত কি একই টাইপের স্পর্শ হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। তো এখন ঝামেলা যেটা সেটা হচ্ছে যে আমাদের এই দুইটা স্পর্শক যদি আমরা বলি যে দুইটা হচ্ছে যে আমাদের ট্যানজেন্ট আছে, দুইটা ট্যানজেন্ট সেম না। অফকোর্স দেয়ার ইজ আ স্লাইট ডিফারেন্স, বাট আমরা কি ভাবলাম যে এই এ পয়েন্ট আর বি পয়েন্টের ব্যাপারে আমরা একটা
মতবাদ দিলাম যে আচ্ছা ঠিক আছে, এ পয়েন্ট যদি এক্স কমা ওয়াই হয়, বি পয়েন্ট হবে এক্স প্লাস ডেল এক্স, আর ওয়াই হবে ওয়াই প্লাস ডেল ওয়াই। মানে কি? মানে খুবই মিনিমাল, এখানে ডেল এক্স আর ডেল ওয়াই হচ্ছে টেন্ডস টু জিরো, মানে খুবই ক্ষুদ্র একটা পরিবর্তন, খুব কাছাকাছি দুইটা পয়েন্ট, খুবই কাছাকাছি দুইটা পয়েন্ট। খুব কাছাকাছি দুইটা পয়েন্ট যদি হচ্ছে যে আমরা নেই, তাহলে এই দুইটা পয়েন্টের মাঝখানে এখন আমরা কি বের করতে যাচ্ছি? এই দুইটা পয়েন্ট কি তাহলে দেখো তো একটা সরল রেখা টাইপের হয়ে যাচ্ছে না? যে আমার খুব কাছাকাছি দুইটা পয়েন্ট নেই, হয় নাকি না সরল রেখা হয়ে যায়। তা আমরা কি করলাম, এই যে খুব কাছাকাছি দুটো পয়েন্ট আমরা ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা যদি আমরা এই দুইটা পয়েন্টকে কাছাকাছি দুটো পয়েন্ট নিয়ে চিন্তা করি, তাহলে এই দুটো পয়েন্টের মাঝখানে আমরা একটু চেঞ্জ চিন্তা করি যে দুটো পয়েন্টের মাঝখানে চেঞ্জ কত। দুটো পয়েন্টের মাঝখানে আমরা কি চেঞ্জ বের করতে যাচ্ছি? চেঞ্জটা বের করতে চাচ্ছি। আমরা দেখলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চেঞ্জ অফ এ বি চিন্তা করতেছি, চেঞ্জ বিটুইন এ বি। ভালো করে বুঝছেন, চেঞ্জ বিটুইন এ বি। আমরা বললাম যে আমাদের ঢাল বা স্লোপ এম ইজ ইকুয়াল টু আসবে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, বিকজ আমরা জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হয়। আর এখানে হচ্ছে এক্স প্লাস ডেল এক্স ডেল এক্স মাইনাস এক্স। জিরো আর ডেল থেকে আমরা ধরে নিচ্ছি, মানে যেহেতু একদম সামান্য চেঞ্জ। হ্যাঁ, ডেল ওয়াইটা লাগবে না, খালি ডেল এক্সটাই জিরো, আমরা খুব কাছাকাছি দুটো নিচ্ছি তো এই জন্য। তাহলে সেখান থেকে আমরা ধরে নিলাম, আর এই যে নাম কি ডেল এক্স যে জিরো, এটি আমরা লিমিট দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, লিমিট টুলটা দিয়ে আমরা এই কাজটাই করি। সেখান থেকে আমরা পেয়ে গেলাম যে আচ্ছা ডেল ওয়াই বাই ডেল এক্স আসলো। কোনো সমস্যা আছে? এখন ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কি আসলে? খুবই ক্ষুদ্র পরিবর্তন না? মানে আমরা এখন কি বের করলাম? আমরা বের করলাম এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন, এবং আমরা এইটার মাধ্যমে এখন চাইলে ইকুয়েশন বানাইতে পারবো। যেই ইকুয়েশন অ্যাপ্লাই করলে আমরা এই যে মনে করো একটা স্ট্রেট লাইন আছে না, মানে স্যার একটা আমরা হচ্ছে যে কার্ভ লাইন দেখতে পাইলাম, এইটা দিয়ে আমরা যদি এখন একটা ইকুয়েশন গুলো ফর্ম করি, তাহলে দেখা যাবে আমরা কার্ভ লাইন যদি মনে করো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার হয়, তাহলে এটার ঢাল বা এটার স্লোপের ইকুয়েশন হবে টোয়াইস এক্স। তাহলে কি হবে জানো? তুমি ওয়াই ইকুয়াল টোয়াইস এক্স এ এখন তুমি যদি যে কোনো ডেটা বসাও, তাহলে সুন্দর করে তুমি প্রত্যেকটা পয়েন্টের ঢাল পেয়ে যাবা। বুঝাইতে পারছি? ওটা কিভাবে করবো সেটা আমরা একটু পরে বুঝাচ্ছি, বাট এই জিনিসটাই হচ্ছে মেইন, যে এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন বের করার একটা টুল আমরা বের করতে পারলাম। এবং এই টুলটা কেন বের করছি? বিকজ আমরা জানি যে এখান থেকে এখানে পরিবর্তন বের করা যাবে না, আমরা খুব কাছাকাছি দুটো পয়েন্টে পরিবর্তন বের করছি। খুব কাছাকাছি দুটো পয়েন্টের মধ্যে আমরা একটা স্পর্শকের মতো বা একটা স্ট্রেট লাইনের মতো কিছু আঁকতে পারবো, নাহলে তো আসলে এটা একটা কার্ভ লাইন, তাই না? কার্ভ লাইনের মধ্যে তো আসলে জিনিসটা হয় না। তো এই জন্য আমরা খুব কাছাকাছি দুটো পয়েন্টের মধ্যে পরিবর্তন বের করার একটা টুল বের করছি। এবং এই যে আমরা জিনিসটা দেখতেছি না, এটাকেই আমরা বলছি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এটাকে আমরা কি বলছি? অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। সো বাপরে বাপ ডিফারেন্সিয়েশন স্যার, কি? এতক্ষণ পর দুই তিনটা স্লাইড আসার পর ডিফারেন্সিয়েশন যেটা জানতে পারছি। বক্ররেখার ঢালে, এক্স্যাক্টলি, বক্ররেখার ঢাল নির্ণয় করে পরিবর্তনের ভাইয়া হার কথা বের আটকে করে। আটকে আসতেছে। আবার বলছি, জি, তাহলে কথা অন্তরীকরণ কি? বক্ররেখার ঢাল নির্ণয় করে পরিবর্তনের হার বের করে। আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে যে কোনো একটা কার্ভ লাইন বা বক্ররেখার ঢাল বের করি, সেই ঢালটা দিয়ে আমরা পরে কি বের করি? আমরা হচ্ছে পরিবর্তনের হার বের করি। যেমন এটা যদি টি বনাম ভি একটা গ্রাফ হইতো, তাহলে আমরা এটার মাধ্যমে টি বনাম ভি বাদ আমরা এটা এস ভার্সেস টি গ্রাফ দিই। এস ভার্সেস টি যদি গ্রাফ হইতো, তাহলে আমরা এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বের করতাম যে যে কোনো মুহূর্তে বেগ কত, যে কোনো মুহূর্তে ভেলোসিটি কত, বিকজ v is equal to del s by del t। বুঝতে পেরেছি? finds the slope of curved line to identify
রেট অফ চেঞ্জ। আমরা কি বুঝতে পারলাম? এখন এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ব্যাখ্যা। হাউএভার আমরা ডিফারেন্সিয়েশনের এখন যে ফিজিক্যাল মিনিং বুঝছি। ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশন মানে আমরা বুঝলাম যে ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের পরিবর্তনের হার বের করা। এটা আমরা এতটুকু বুঝে ফেলছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের পরিবর্তনের হার বের করা। এখন আমরা যদি এটা বুঝে ফেলি যে ডিফারেন্সিয়েশন মানে পরিবর্তনের হার বের করা, আমাদের জানতে হবে যে আসলে ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা এখন তাহলে হচ্ছে কিভাবে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো সলভ করবো। আমরা তো এটা ফিজিক্যাল মিনিং বুঝছি, এখন ম্যাথমেটিক্যাল জিনিসগুলো বের করতে হবে। তো সবাইকে এতটুকু তুলেছেন? জি ভাইয়া, বুঝছি। ওকে, নাইস। তাহলে আমরা আগাই। ঠিক আছে, আমরা আগাইলাম। তাহলে এখন আমরা হচ্ছে যে এই জায়গায় ডিফারেন্সিয়েশনের বেশ কিছু ফর্মুলা দেখছি, আমরা এই ফর্মুলাগুলো এখন অ্যাপ্লাই করব। ফর্মুলা অফ ডিফারেন্সিয়েশন দেখেন, ডি এক্স অফ সি যদি আমরা কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি, মাথায় রাখবেন সেটা জিরো আসবে। কেন কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো আসে, কে বলতে পারবেন? কার মাথায় আর বুদ্ধি আছে? দেখি কার মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ, আমরা তো ডিফারেন্সিয়েশন করি মানে এক্স এর সাপেক্ষে, কনস্ট্যান্টে তো খুব সম্ভবত এক্সটা থাকে না। কনস্ট্যান্টে এক্সটা থাকে না? আচ্ছা, আর কিছু? ভাইয়া কনস্ট্যান্ট মানে কি? ওর কোনো চেঞ্জ আছে? নাই। না, চেঞ্জ নাই। এক্স এর সাপেক্ষে তার পরিবর্তন নাই, তাহলে আমি তো বের করতেছি তার পরিবর্তনটাই। তার পরিবর্তন জিরো না, যেহেতু সেম আছে। হ্যাঁ। বুঝতে পেরেছি? ওকে, তারপরে আসেন ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হবে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এগুলা কেন আছে সেটা আপনাদের ম্যাথে পড়াবে, ডোন্ট ওয়ারি। প্রত্যেকটা ফর্মুলা ডিরাইভেশন আছে, সেগুলো ম্যাথে দেখাবে। এটা আমাদের এখন দেখার দরকার নেই, আর দেখালে কোনো লাভ নেই, আপনি এখন বুঝবেন না। So, আমার কাজ হচ্ছে আপনাকে ফিজিক্সের জন্য প্রিপেয়ার করে নেওয়া। বিশ্বাস করেন আপনি যতটুকু আজকে বুঝছেন ডিফারেন্সিয়েশন কি, এটাই আপনার বেশিরভাগ ব্যাচমেটরা বুঝে না, না বুঝে খালি তারা মুখস্থ করে। সো বুঝা দরকার আছে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি। আপনি যদি ম্যাথ নাও পারেন তাও ফাইন, বাট ডিফারেন্সিয়েশন বুঝাটা ইম্পর্টেন্ট। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কি, ই টু দি পাওয়ার এক্স আসবে, সাইন এক্স হলে কস এক্স আসবে, ট্যান এক্স হলে সেক স্কোয়ার এক্স আসবে, কট এক্স হলে মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স আসবে, সেক এক্স হলে সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্স হলে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর এলএন এক্স হলে ওয়ান বাই এক্স। জাস্ট আপনারা এই ভাইয়া, ফর্মুলাগুলো একটু এটা সুন্দর কি করে আমরা বুঝবেন। ডেল দিয়ে করি না? মানে ডি এর জায়গায় আমরা ডেল ইউজ করি না? না, ডেল হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল, ওটা আমরা পরে আসবো। আপনাদের ফিজিক্সের ফার্স্ট আপনাদের ভেক্টর চ্যাপ্টার ডিরেক্ট হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দেওয়া আছে। আপনি এখন দিলেন টোটাল ডিফারেন্সিয়েশন, একটু পরে বুঝবেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, বা কাহিনী আছে এই জায়গায়। সবাই হ্যাঁ, আগে তুলে তুলে নিচ্ছেন? নেই। হ্যাঁ তুলেন, সমস্যা নেই, ঠান্ডা মাথায় তুলেন। সবার তোলা হলে বললেন।
ভাইয়া ডান। ডান সবার? এক মিনিট উদাহরণটা দেখে নিচ্ছি। ওকে, শিওর। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস গুলো তাহলে বুঝাই দিই। হ্যাঁ, আমরা এখানে কিছুই না, আমরা জাস্ট হচ্ছে যে এইটার অ্যাপ্লিকেশন দেখছি। ddx অফ এক্স টু দি পাওয়ার n, দেখেন এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে চলে আসবে 3টা আগে চলে আসবে, যেহেতু n আগে আসার কথা। দেন এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, সো 3 মাইনাস ওয়ান, 3x স্কোয়ার। ক্লিয়ার? ইজি। 7/x টু দি পাওয়ার 4, অলওয়েজ রিমেম্বার যদি কোনো সহগ বা কোএফিসিয়েন্ট সাথে থাকে সেটাকে আমরা ওইভাবেই রাখবো, এটা নিয়ে কোনো হাতাহাতি হবে না। এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, তো ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ডিফারেন্সিয়েট করলে আমাদের আসবে, দেখো এই জায়গায় -4টা তো -4ই, আর এখানে -4 -1, তো সব মিলে আমাদের এখানে চলে আসলো অ্যান্সারটা। -4 এর সাথে 7 গুণ হয়ে -28 হয়ে গেল। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, ভেরি ভাইয়া গুড। তাহলে ভেক্টরের তো খালি এই অল্প করে সবগুলো কি লাগে, সবগুলো থিওরি কি লাগে, ফর্মুলা কি লাগে এই ভেক্টর? সবগুলা লাগবে না, বাট হচ্ছে যে আমাদের যতটুকু দরকার এন্টায়ার ফিজিক্স এর জন্য আমরা ততটুকুই শিখায় রাখবো। ঠিক আছে? যতটুকু পড়লে আমাদের ফিজিক্সে আর হচ্ছে যে ডিফারেন্সিয়েশন আলাদা করে শিখা লাগবে না, ততটুকুই শিখে রাখতেছি। আপনাদের ম্যাথেও ভাইয়া হেল্প হবে আর কি পরে। ঠিক আছে, আমরা আগাইলাম। ভাইয়া এখন প্র্যাকটিস আসেন। একটু বুঝাবেন? হ্যাঁ, প্র্যাকটিস কোনটা যাবো, আগেরটায়? হ্যাঁ, একটু বুঝে দেন তো। এই জায়গাটা দেখেন। ও আচ্ছা, আমি 3টা বুঝাই না, আমি খালি 2 বুঝাইছি। তো 7 তো 7 এর মতোই আছে, এক্স টু দি পাওয়ার, এটা তো -4, তাহলে -4টা আগে নিয়ে আসলাম, এক্স টু দি পাওয়ার -4 এর সাথে আবার -1, তাহলে কত, -5। তাহলে 4 7 8 এসে -28 এক্স টু দি পাওয়ার -5। আচ্ছা বুঝছি, আর থ্রিটা? আচ্ছা, 3 নাম্বারটা বুঝাই দেই। অলওয়েজ রিমেম্বার, এই জায়গায় যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন মাইনাস থাকলে বা প্লাস থাকলে এই ডিফারেন্সিয়াল মানে ইয়াটাও আলাদা হয়ে যাবে। তো তখন আমরা যেটা করি, এক্স স্কোয়ারকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবো, এক্স স্কোয়ারকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবো। তো এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাহলে এটা 0, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে টোয়াইস এক্স। বুঝাতে পারছি? সবার ডান? সবাই ডান শেষ হলে ভাইয়া। বলেন। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আগাই বাচ্চারা। আগান ভাইয়া ভাইয়া। বোরিং লাগছে। কিছু করার নাই ভাইয়া, বোরিং লাগলেও শিখতে হবে। পড়াশোনা জিনিসটা কখনোই কঠিন মানে সহজ না। এই যে আমাদের বেশি পড়া বাকি নেই, এই কয়টা স্লাইডই আছে, জাস্ট এই কয়টা স্লাইড। দেখেন, ফার্স্ট অফ অল এটা একটু দেখেন। ডি ডি এক্স অফ হচ্ছে যে, এখন আমাদের দেখেন আমাদের এটা এটা চেঞ্জ করে আমি এ দিয়ে দিছি, ডি ডি এ অফ হচ্ছে আমি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়েছি। তো এখানে আমার হচ্ছে যে ডিফারেন্সিয়েট করলে কি আসে, আমাদের এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট, সরি দেখো এবার আমাদের মানে ভ্যারিয়েবলটা হচ্ছে এ, তাহলে এবার কিন্তু আমাদের এক্স আর ওয়াই কি হবে, কনস্ট্যান্ট, আর এ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তাহলে দেখো আমরা ডিফারেন্সিয়েট করলে এটা 0 আসে, এটা 0 আসে, আর এ স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ওয়াই আসে। বুঝতে পেরেছি? সবার ডান? নো ভাইয়া। ওকে, এটা গেল হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বারে আসি। 5 নাম্বারে আমাদের হচ্ছে যে এখানে বলা হয়েছে ddx অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমাদের এখানে যেটা হবে, আমাদের দেখো সিটা তো অফকোর্স 0, bx তাহলে বিটা আগে চলে আসবে, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে। ddx অফ এক্স, অলওয়েজ রিমেম্বার কত আসবে, 1। ddx অফ এক্স ইজ ইকাল টু 1। আর এখানে এ স্কোয়ারটা আগে থাকবে কোএফিসিয়েন্ট বা সহগ আকারে, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স আসবে। ক্লিয়ার? মানে এ স্কোয়ারটা এখানে সহগ, এটা থাকবে তাই তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।
আর সিটা কনস্ট্যান্ট, সিটা হ্যাঁ, কি কনস্ট্যান্ট? সিটা কনস্ট্যান্ট, এক্স্যাক্টলি। আমরা আগাই তাহলে বাচ্চারা। এটা দেখেন, রুট এক্স আছে আর 1/√x আছে। তাহলে রুট এক্স থাকলে কি আসবে? আমরা জানি এক্স টু দি পাওয়ার এটা হাফ, তাহলে হয়ে যাবে হাফ আর এক্স টু দি পাওয়ার হাফ -1। তাহলে হাফ আর হচ্ছে এখানে কত আসে? এটা হচ্ছে যে আমাদের 1/√x। ক্লিয়ার? দেখেন এটা তাই আসছে। আর এখানেও সেম কাহিনী, আমরা এখানে দিয়েছি -1/2, তার এক্স টু দি পাওয়ার আমাদের -1/2 ছিল, সেখানে আমাদের -1/2 আসলো, আর এক্স টু দি পাওয়ার -1/2 -1। বাস, যা আসার তাই। বুঝে গেলাম? এটা আমরা এখানে দেখিয়েছি। ddx অফ এক্স টু দি পাওয়ার 6ab, এটা তো খুবই সোজা, ab এর মতোই থাকবে, 6টা এখানে চলে আসবে, এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে। আর এইটা একই জিনিস, এখানে যা ছিল তাই, এখানে জাস্ট হচ্ছে পাওয়ারটা 1/3, আর এখানে পাওয়ারটা হচ্ছে হাফ, এতটুকু, আর কোনো কাহিনী এখানে নাই। ক্লিয়ার বাচ্চারা? কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে? ভাই লাস্টের দুইটা আবার বলেন তো। লাস্টের কোন দুইটা বলো? এই দুইটা? হ্যাঁ দেখ, হ্যাঁ, এক্স টু দি লাস্টের দুইটা। মানে এক্স টু দি পাওয়ার 6 মানে 6 টু দি পাওয়ার n, তাহলে n এক্স টু দি পাওয়ার 6 - 1। বুঝতে পারছি? আবার দেখো এই জায়গায় √3x, তাই না? মানে √3x, তাহলে √3x যদি আমাদের আসে তাহলে হচ্ছে আমরা জানি এক্স টু দি পাওয়ার 1/3, তাহলে 1/3 হলে কি আসবে? 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 -1। দেখো আমি তাই করেছি। বুঝা গেছে আইডিয়াটা? সবার আইডিয়া শেষ? আগাতে পারি? একটু বাকি আছে। ওকে ওকে। সব থেকে ভাই বোরিং চ্যাপ্টার এই চ্যাপ্টারে মনে হচ্ছে পড়না। সবচেয়ে বোরিং চ্যাপ্টার না, ডিফারেন্সিয়েশনের ম্যাথমেটিক্যাল পার্টটা খুবই বোরিং। আর তুমি তো ফার্স্ট টাইম পড়তেছো, তোমার কাছে বোরিং লাগাটাই স্বাভাবিক। এখানে হচ্ছে যে আমি টুইস্ট অ্যান্ড টার্ন এতক্ষণ ধরে বুঝাইতে চাইলেও পারবো না। আর মানে ভেক্টরের তো মানে মনে করো যে মজার জিনিস ছিল, যে লাইক এটা হয়েছে তারপরে এটা হয়েছে, এটা হয়েছে তারপরে এটা হয়েছে, বাট এখন তো এটা পুরোপুরি ম্যাথে আসছো। ম্যাথ থেকে শেষ হয়ে যখন আবার ভেক্টরে ঢুকবা নেক্সট ক্লাসে, তখন আবার ইজি লাগবে, তখন আমার মজাও লাগবে। আর আজকের ক্লাসে বোরিং হবে আমি জানি, আজকের ক্লাসে আপনি বুঝতে পারছেন কিনা এটা নিয়ে আমার ভয় ছিল, বিকজ আমি ডিফারেন্সিয়েশন ভয় পড়াইতে চাই না। এই ক্লাস মনে করেন যে ভাই রেকর্ডেড ক্লাস আবার আমার দেখা লাগবে ভাই ফুললি। দেখবা সমস্যা কোথায়? পড়াশোনা জি তো ভাই। পড়ারই জিনিস, সারাক্ষণ পড়তে হবে, অনেক পড়তে হবে, সারাক্ষণ পড়তে পড়তে পাগল হয়ে যেতে হবে। আসেন আগাই। ডান ভাইয়া। ভেরি গুড। আচ্ছা এখন দেখেন, আমরা একটা ছোট্ট কেস স্টাডি দেখবো, কেস স্টাডি দেখে আমাদের কাজ শেষ। কেস স্টাডিটা হচ্ছে ddx অফ sin x ইকুয়াল টু হচ্ছে cos x। তা আমরা, আপনাদের স্যাররা প্রায় বলবে যে ডিফারেন্সিয়েশন মানে ছোট ছোট অংশ করে কাটা। ছোট ছোট অংশ করে কাটা না, ডিফারেন্সিয়েশন মানে ছোট ছোট অংশ করে পরিবর্তন নির্ণয় করি, যে আমরা বললাম খুবই ক্ষুদ্র পরিবর্তন বের করা, ওইটা। তো আমরা ddx অফ sin x এ কেন cos x বলি, এটা আমরা এখন দেখাবো। দেখো এটা হচ্ছে sin x এর গ্রাফ, দেখেছো? আমরা কি করলাম দেখো, আমরা দেখতে পাচ্ছি π/2 তে sin x এর ভ্যালু কত? 1। রাইট নাকি রং? রাইট। আমরা এখানে একটা স্লোপ ড্র করলাম, কি ড্র করলাম? সরি, একটা ট্যানজেন্ট ড্র করলাম, স্পর্শক, অর্থাৎ মানে স্পর্শক আঁকলাম। এই স্পর্শকের ঢাল কত হবে, কে বলতে পারবেন? স্পর্শকের ঢাল এটা কি কত? 1090 ধরবো না 10 ধরবো? tan 0 ধরবা, মানে tan 0 ধরবো, অবশ্যই tan 0 ধরবা, এক্স অক্ষের সমান্তরাল না? 0 হবে। tan 0। তাহলে আমরা দেখতে পেলাম যখন যেই পয়েন্টে সাইনের মান 1, সেই পয়েন্টে আমাদের হচ্ছে যে তার স্পর্শক কত আসে? 0 আসে না? এখন আমরা বলতেছি সাইন এক্স কে সাইন ওয়ান ডিফারেন্সিয়েট, কেন ধরলাম আমরা? তো সাইন ওয়ান কেন ধরলাম?
সাইন 90 ডিগ্রি মান 1 না? এটা তো এটা সাইনের মানে গ্রাফ। কোথেকে আসছে? এটা মানে π/2, আবার এটা মানে জিনিসটা পাই, বুঝিনি। আচ্ছা, সাইনের গ্রাফ, আচ্ছা। হ্যাঁ, সাইনের গ্রাফ। বুঝতে পারছি। এটা সাইন এক্স এর গ্রাফ। তাইলে আমরা বললাম যে যদি সেটাই হয়, এটা সাইন এক্স এর গ্রাফ, এটা 1, তাই না? এটা 1। এখন খেয়াল করে দেখো, আমরা বললাম যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে নাকি কজ এক্স পাওয়া যায়। তো এইটা হচ্ছে কজ এক্স এর গ্রাফ। খেয়াল করে দেখো কজ এক্স এর গ্রাফে কজ 90 ডিগ্রি ভ্যালু কত বলো তো? এনিওয়ান, কজ 90 ডিগ্রি ভ্যালু কত? 0। আর সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। আমরা দেখতে পাচ্ছি সাইনের গ্রাফে যদি আমরা এই পয়েন্টে স্পর্শক আঁকি, তাহলে আমরা 0 পাবো। যেই পয়েন্টে এখন এখানে প্রত্যেকটা পয়েন্টে মনে করো আমরা স্পর্শক নিলাম, প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক নিলাম, স্পর্শক বা প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট নেই, তাদের সবার যদি আমরা ঢাল বা স্লোপ বের করি, সেই স্লোপ গুলোকে আমরা মনে করি এখানে প্লট করলাম, প্লট করলে আমরা যে গ্রাফটা পাবো সেটাই হবে কজ এক্স এর গ্রাফ। এটার প্রমাণ হচ্ছে এই জায়গায় যে আমি যদি সাইন 90 ডিগ্রিতে খেয়াল করি আমার মান আসে 1, তখন আমি যদি স্লোপ ড্র করি তাহলে দেখো ঠিকই আমাদের কিন্তু সেই স্লোপটা আসে 0, এবং অ্যাকচুয়ালি দেখো কজ 90 ডিগ্রির মানও কিন্তু 0। এর মানে এটা প্রমাণিত হয় যে আমি যদি আবার এরকম মনে করি এখানেও বের করতে চাই, এই জায়গায় যদি আমি দেখি সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি যদি আমি এরকম একটা গ্রাফ ড্র করি, দেখবে সেটা -1 চলে আসতেছে। মেইন কথা হচ্ছে আমি সাইনের প্রত্যেকটা পয়েন্টে যদি হচ্ছে ঢাল বা স্লোপ বের করি এবং সেগুলোকে আমি বসাই, তাহলে দেখা যাবে কজ এক্স এর গ্রাফ পাওয়া যাচ্ছে। এজন্যই আমরা কখনোই বলবো না যে সাইনকে ছোট 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 করে করে কেটে আমরা কজ এক্স পাই। এটা তো পাওয়া সম্ভব না। সাইনের প্রত্যেকটা অংশের যদি আমরা ঢাল বের করে প্লট করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কজ এক্স এর গ্রাফ। আর সেটাই হবে মূলত আমার কি, সেটাই হবে মূলত আমার হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের ব্যাখ্যা। এই জন্য আমরা বলি সাইনকে ডিফারেন্সিয়েট করে কজ এক্স পাওয়া যায়। বুঝতে পেরেছি? ক্লিয়ার কেন সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাওয়া যায় প্রত্যেকটা মানে পয়েন্টে? ভাইয়া, হ্যাঁ এখানে আমরা সাইনের গ্রাফটাতে টেন এর মান নিলে এটা কজের সমান হবে, এটা বুঝতে চাচ্ছি। হ্যাঁ, মানে প্রত্যেকটা পয়েন্টে যদি আমি স্লোপ নেই বা ঢাল নেই, তাহলে আমি কি পাবো? প্রত্যেকটা পয়েন্টে স্লোপ বা ঢাল নিলে আমরা হচ্ছে যে যে ভ্যালু গুলো পাবো সেখানে আমরা টেন এখানে পাবো। বসাইলে আমরা কজ এক্স এর গ্রাফ পাবো। আচ্ছা, আমরা ঢালটা বসাবো, তাই তো? ঢালটা বসাইলে ওইটা কজ এক্স এর মান। বুঝি না, আরেকবার। মানে যে ঢালটা পাবো সেই ঢালটা বসাইলে ওইটা হবে কজ এক্স এর মান। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কজ এক্স এর মান না, কজ এক্স এর গ্রাফটা, হ্যাঁ এই যে কজ এক্স এর মান পাবো, কজ এক্স এর গ্রাফ পাবো। হ্যাঁ, তার মানে তো আমরা কজের গ্রাফকে বলতে পারি যে সাইনের ঢালের গ্রাফ। হ্যাঁ, তো সাইনের ঢালের গ্রাফই তো, এটাই তো বোঝানোর চেষ্টা করতেছি, সাইনের ঢালের গ্রাফই হচ্ছে কজ এক্স। আমরা আগে তাহলে। ভাই একটু তুলে নেই। হ্যাঁ, শিওর শিওর। সবাই কি বুঝতে পারছেন কনসেপ্টটা? ভাই এই আমি ভাইয়া কনসেপ্টটা বুঝতে পারছি আরেকবার ঠিকই, বলেন। কিন্তু এটা বেশি দিন মনে থাকবে না, এটা শিওর। মনে থাকুক আমার মনে ভাইয়া থাকুক, মাথায় গেছে আবার বেরোয় গেছে ভাইয়া। সমস্যা নাই, আবার আবার রিইনস্টল হয়ে যাবে, এত টেনশন করার কোনো কারণ নেই। ওকে বাচ্চারা, আমরা আগাই। তাহলে আমাদের এই কেস স্টাডি শেষ। কেস স্টাডি শেষ হয়ে গেলে আমরা এখানে জাস্ট আরেকটা ছোট্ট আপনাদেরকে ব্যাখ্যা দেখাচ্ছি বা ব্যবহার দেখাচ্ছি সাইন এক্স এর, খেয়াল করে দেখো। বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা ফাংশনের গ্রাফ। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ফাংশনটার গ্রাফ দেখতে এরকম, এটাকে আমরা বলি প্যারাবোলা।
আমাকে বলা হচ্ছে এই ফাংশনের স্লোপ বের করো কোন পয়েন্টে, 4,3 পয়েন্টে এটা স্লোপ বের করবা। তো এখন 4,3 পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে বলছে যে এটা ঢাল বের করতে। তো ঢাল মানে কি, আমরা বলেছি ঢাল মানেই ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা ঢাল tan θ ইজিক্যাল টু ddx অফ kx স্কোয়ার, তাহলে কত আসলো টোয়াইস এক্স। তাহলে 4,3 পয়েন্টের ঢালের মান কত হবে, তুমি এক্স এর ভ্যালু তুমি জানো 4,3 পয়েন্ট, তাহলে 4 এর ভ্যালুটা বসায় দাও, 10 মিনিট পেয়ে গেল। এটাই হবে আমার 4,3 পয়েন্টে তুমি যদি কোনো স্পর্শক আঁকো তার যে ঢাল বা ট্যানজেন্ট তার ভ্যালু হচ্ছে এটা। বুঝে গেছি, সোজা একদম। এগোতে পারি বাচ্চারা? ভাই আরো আছে, আপনারা বলেন শেষ? হ্যাঁ শেষ তো, মানে শেষ করেছেন কোন এটাই জিজ্ঞেস করছি। ভাইয়া বিন্দুটা কি আমরা, বিন্দুটা যেটা বললো এটা কি স্পর্শকের সাথে স্পর্শ আছে তাই ওই বিন্দু, নাকি ওই বিন্দু থেকে আমরা স্পর্শকটা রাখছি? ওই বিন্দুতে স্পর্শক আঁকা হয়েছে। তাহলে ভাই আমরা চিত্র অনুযায়ী তাহলে কি বের করলাম, যে এখানে এই বিন্দুতে কতটুকু পরিবর্তন হইতেছে এটা? আমরা জাস্ট সিম্পলি একটা স্পর্শকের ঢাল বের করলাম। সেই ঢালটা বের করার আমরা একটা ম্যাথমেটিক্যাল নতুন ওয়ে শিখলাম। এতদিন আমরা কি করতাম, স্পর্শকটা একে একটা ট্যানজেন্ট নিতাম, এখন আমরা ডিরেক্টলি ফর্মুলা দিয়ে বের করতে পারবো, যদি আর কি আমাদের ফর্মুলার বের করার মতো অবস্থা থাকে আর কি। আগে আমরা তাহলে ওকে আগাইলাম। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, মানে নেক্সট ক্লাসে পড়া পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়ে আমরা হচ্ছে যে নেক্সট দিন সুন্দর করে যত ধরনের ডিফারেন্সিয়েশনের কাহিনী জানি আছে, অর্থাৎ আমাদের কার্ল গ্রাডিয়েন্ট ডাইভারজেন্স, আমরা সেটা শেষ করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তো এই গেল আমাদের হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের কাহিনী। কারো কি আজকে ক্লাস বুঝতে কোনো সমস্যা আছে কিনা?